আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে ডিসএবিলিটি টু সু অ্যান্ড বি সুড ইন টর্ট। তো টর্টে যে ডিসএবিলিটি গুলো আছে, কখন আপনি কারা কারা মামলা দায়ের করতে পারে এবং কারা কারা মামলা দায়ের করতে পারে না, সেটা সম্পর্কে প্রেজেন্টেড বাই অল থটস গুড। হু ক্যান নট সু, কারা টর্টের মামলাগুলা করতে পারে না, তাদের এই লোকগুলার সাথে যদি কোনো সিভিল রং হয়, সিভিল রং হওয়ার পরেও এরা টর্টের করে কোনো প্রতিকার পায় না। এই লোকগুলা, হ্যাঁ, এই লোকগুলা সত্যিই অভাগা, কারণ এদের সাথে টর্ট হয়েছে, বাট এরা টর্টের কোনো মামলা করতে পারে না, বা টর্ট বলতে পারে না যে আমার সাথে টর্ট হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে অ্যান এলিয়েন এনিমি, fanals or convicts, bankrupts, husband and wife, corporations, a child in the womb, a foreign state. এগুলো বোঝার জন্য আমরা পরবর্তী স্লাইডে আরো বিস্তারিতভাবে লেখা আছে। তো an alien enemy is any person of enemy nationality. এলিয়েন বলতে আমরা কি বোঝাইতেছি? এলিয়েন আমরা কিন্তু মহাবিশ্বের থেকে যে আমরা যেরকম এলিয়েন বুঝি সেরকম এলিয়েন না। এলিয়েন বলতে বোঝানো হচ্ছে আইনের ভাষায় এলিয়েন বলতে বোঝা হচ্ছে অন্য দেশের নাগরিক। অন্য দেশের একটা নাগরিক যখন আপনার দেশে এসে থাকবে, তখন সেই দেশের নাগরিককে আপনি এলিয়েন বলতেছেন। আর এলিয়েন এনিমি বলতে বোঝাচ্ছি উনি যে দেশ থেকে আসছে, ওই দেশটার সাথে আপনার দেশের শত্রুতামূলক সম্পর্ক। আবার বলি, আরো সহজভাবে বুঝতে হলে যে মনে করেন যুদ্ধ হইতেছে দুইটা দেশ, এখন অন্য একটা দেশের নাগরিক আপনার দেশে এসে আটকা পড়ছে, তো সেই দেশের নাগরিকের সাথে যদি কোনো সিভিল রং হয়, সে দেশের নাগরিক কোনো প্রতিকার পাবে না। টর্ট টর্টের বিরুদ্ধে সে টর্ট হয়েছে এটা বলতে পারবে না, তার উপরে কোনো সিভিল রং হলে সে মামলা করতে পারবে না। an alien enemy is any person of enemy nationality, মানে সে হচ্ছে আপনার শত্রু দেশের নাগরিক, alien enemy. In England, he cannot maintain an action except when allowed by an order in council. এই যে বললাম যে উনি মামলা করতে পারবে না, বাট ইংল্যান্ডে অর্ডার ইন কাউন্সিল যদি পারমিশন দেয় তাহলে সে মামলা করতে পারবে। ইন্ডিয়াও সেম, যে সে পারবে না। an alien enemy cannot sue unless যতক্ষণ না পর্যন্ত the permission of the central government পারমিশন না দিলে সে মামলা করতে পারবে না, বা সে কোনো প্রতিকার পাবে না। Fanals or convicts. A fanals or convicts is a person against who a judgment of death. Fanals মানে হচ্ছে দেশদ্রোহী, convicts মানে হচ্ছে পলাতক আসামি, বা সে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আমরা কনভিক্টস বলতেছি। সে কোনো অপরাধ করছে এরকম ব্যক্তিকে আমরা কনভিক্ট বলতেছি। ফ্যানলস হচ্ছে দেশদ্রোহী। তো এরকম লোকের সাথে যদি কোনো সিভিল রং হয়, সে কোনো প্রতিকার পাবে না বা সে মামলা করতে পারবে না। হি ক্যান নট সু। ইন ইংল্যান্ড বিফোর 1948, 1948 এর আগ পর্যন্ত a convict whose sentence was in force and unexpired, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি, সেন্টেন্স মানে হচ্ছে দণ্ড, হ্যাঁ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, ইন ফোর্স এন্ড আনএক্সপায়ার্ড, তো উনি মামলা করতে পারতো না। হি কুড নট সু ফর এনি ড্যামেজ হিজ প্রপার্টি। ড্যামেজ হিজ প্রপার্টি মানে হচ্ছে তার সম্পত্তির তার সম্পত্তির কোনো ক্ষতি সাধন অন্য কোনো ব্যক্তি করলে সে মামলা করতে পারতো না। জিনিসটা কেমন আজব না? কারণ সে নিজেই তো আসামি। তো এই আসামির সে দেশদ্রোহীর ব্যক্তির ড্যামেজ টু প্রপার্টি হলে সে কোনো প্রতিকার পেত না। ফর রিকভারি অফ ডেপ্ট, সে কোনো ঋণ বা সে কোনো টাকা পয়সা কারো থেকে যদি পায়, এটার কারণেও তার সেই করতে পারতো না। However, this disability was removed by the Criminal Justice Act 1948. 1948 এ যে ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট হওয়ার পর এরকমটা আর হতো না, তখন তারা আর মামলা করতে পারতো, মানে 1948 এর আগ পর্যন্ত ইংল্যান্ডে এরা কোনো প্রতিকার পেত না। In India until 1921, disabling him from suing for any injury on his property. ইন্ডিয়াও হচ্ছে সেম কাহিনী, আনটিল 1921, মানে 1921 এর আগ পর্যন্ত। তো তাকে এমন ব্যক্তিরা ডিসেবলিং ছিল, তারা মামলা করতে পারতো না। বাট টুডে a convict in India may sue for torts both in his person and his property. কিন্তু বর্তমানে একজন কনভিক্ট, একজন আসামি, তার সাথে যদি কোনো সিভিল রং হয় তাহলে সে মামলা করতে পারবে বা এর প্রতিকার পাবে।
তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিজ পার্সন অ্যান্ড, এই যে নিচের লাইনটাই, পার্সন অ্যান্ড হিজ প্রপার্টি। মানে সিভিল রং কিন্তু দুই ধরনের হতে পারে। পার্সন মানে হচ্ছে তারে কেউ গালি দিল, তার নামে কেউ বদনাম করলো, ডিফামেশন করলো, এটা হচ্ছে পার্সন বোঝায়। আর হিজ প্রপার্টি, প্রপার্টি মানে বোঝায় হচ্ছে যে ট্রেসপাস, তার প্রপার্টিতে কেউ অন্যায়ভাবে প্রবেশ করলো, না বলে প্রবেশ করলো, প্রবেশ করে কোনো ড্যামেজ করলো, এরকম হচ্ছে আমরা বোঝাই প্রপার্টি। হ্যাঁ, তো টর্ট পার্সনও হতে পারে, প্রপার্টি রিলেটেড হতে পারে। তারপরে হচ্ছে ব্যাংক ক্রাফট। ব্যাংক ক্রাফট শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। ব্যাংক ক্রাফট বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে যে যাকে আসলে ব্যাংক ক্রাফট বলতে, তো সহজ ভাষায় যদি বুঝি যে ব্যাংক ওনাকে ক্রাফট করে দিছে, ওনার যত সম্পত্তি আছে ব্যাংক করে ফেলাইছে, ব্যাংকের আন্ডার নিয়ে ফেলেছে। হ্যাঁ, a bankrupt is also under a disability to sue for wrong in respect of his property, because a bankruptcy all his property vested in a trustee. বলতেছে যে ব্যাংকক্রাফট ব্যক্তির প্রপার্টির সাথে যদি কোনো সিভিল রং হয়, তাহলে সে মামলা করতে পারবে না। স্বাভাবিক সেন্সে কি বলে, ব্যাংকক্রাফট ব্যক্তি কখন হয়, যখন তার সকল সম্পত্তি সবকিছু ব্যাংক নিয়ে যায়। তার মানে কি, ওনারশিপটা চলে গেল ব্যাংকের কাছে। এখন যদি ওই প্রপার্টির ক্ষতি কেউ করে, তাহলে ব্যাংকের কর্মকর্তারাই তো মামলাটা দায় করবে, কারণ এখন তো ওই প্রপার্টির মালিক ব্যাংক কর্মকর্তারা বা ব্যাংক মালিক। তো এখন ওই প্রপার্টির সাথে যদি কেউ সিভিল রং করে, তাহলে ওই ব্যাংক আর ব্যাংকের যে ইয়ারা আছে ওনারা টর্টে মামলা করবে, কারণ এখন ওই সম্পত্তির মালিক ওই ব্যক্তি না। তো কোনো ব্যক্তি যদি ব্যাংকক্রাফট হয়ে যায়, তাহলে সে তার সম্পত্তির উপর নিয়ন্ত্রণ হারায় ফেলাইলো। কারণ সে তো একটা ব্যাংকক্রাফটসি মানে কি, একটা লোক যখন ব্যাংকক্রাফট হয়ে যায়, সমস্ত সয় সম্পত্তি ব্যাংক নিয়ে যায়। ইন্ডিয়ার একটা মুভিতে দেখছিলাম এরকম। মুভি কি, সাধারণ আশেপাশেও তো দেখা যায়। আশেপাশেও অনেক ব্যক্তি আছে না, যে এরকম লোন টোন নিয়ে ব্যাংক ক্রাফট হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। তো এরকম ব্যক্তির প্রপার্টির সাথে যদি কোনো সিভিল রং হয়, সেই ব্যক্তি তার ওই প্রপার্টি রিলেটেড প্রপার্টি নিয়ে কোনো সু করতে পারবে না টর্টে। এটাই বলছে এখানে, আর কি বলবো। বাট ইন দ্য কেস অফ পার্সোনাল রং, এই যে কি বলতেছে এখানে, বলছে যে হিজ প্রপার্টি, তার প্রপার্টির সাথে যদি কোনো সিভিল রং হয়, সে টর্টে সু করতে পারবে না, সে মামলা করতে পারবে না। বাট ইন দ্য কেস অফ পার্সোনাল রং, যদি তার সে ব্যাংকরাপ্ট হয়েছে, মানে দেউলিয়া হয়ে গেছে, তার মানে হচ্ছে তার সম্পত্তির যত অধিকার সে ব্যাংক নিয়ে গেছে। কিন্তু পার্সোনাল রং যদি ওই ব্যাংক, যে দেউলিয়া হয়ে গেছে যে লোকটা, ওই লোকটার সাথে যদি পার্সোনাল রং হয়, পার্সোনাল রং বলতে আমরা কি বুঝাইতেছি, ডেফামেশন, অ্যাসল্ট। অ্যাসল্ট মানে হচ্ছে থ্রেট দেওয়া, ক্রিমিনাল থ্রেটকে আমরা অ্যাসল্ট বলি। তো ডিফামেশন, তার 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 নামে যদি কেউ খারাপ কথাবার্তা বা মিথ্যা তথ্য ছড়ায়, মানে পার্সোনাল, তাকে পার্সোনাল ভাবে কেউ যদি তার সাথে সিভিল রং করে, তখন সে সু করতে পারবে। দ্য রাইট টু সু ইজ নট টেকেন অ্যাওয়ে। এক সেকেন্ড, আমি তো করে ফেললাম। বাট ইন দ্য কেস অফ পার্সোনাল রং, দ্য রাইট টু সু ইজ নট টেকেন অ্যাওয়ে। পার্সোনাল রং হলেও সেই ব্যক্তি পারবে না মামলা করতে। তারপর হচ্ছে হাজবেন্ড এন্ড ওয়াইফ। Husband and wife. Formerly in England, a wife could not sue her husband for a tort, nor could a husband sue his wife, because husband and wife are in eyes of the law one person. এখানে বলতেছে যে ইংল্যান্ডে আগে হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে টর্টের মামলা করতে পারতো না। হাজবেন্ড ওয়াইফের সাথে কোনো সিভিল রং করলে ওয়াইফ টর্টে প্রতিকার চাইতে পারতো না। আবার ওয়াইফ হাজবেন্ডের সাথে কোনো সিভিল রং বা টর্ট করলে, টর্ট জাতীয় যেমন নেগলেন্সি, ডিফামেশন, ওগুলি করলে সে কোনো প্রতিকার পাইতো না। কারণ এখানে বলা আছে, এর অনেক ইন্টারেস্টিং একটা লাইন, যে ইন আইস অফ ল, মানে ইংল্যান্ডের আইনের চোখে হাজবেন্ড এন্ড ওয়াইফকে একজন পার্সন হিসাবে দেখা হতো। মানে হাজবেন্ড এন্ড ওয়াইফ হচ্ছে একই একই মুদ্রার এপিঠ ওপিঠ, এমনটা ভাবে তারা চিন্তা ভাবনা করতো। বাট আফটার দ্য ম্যারিড ওমেন্স প্রপার্টি, যখন এই ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট 1882টা আসলো, এই আইনটা প্রকাশিত হলো, বা এই আইনটা ওই ইংল্যান্ডে
উত্থাপন হলো তখন a wife could sue her husband for the protection and security of her separate property বুঝতে পারছি এটা এটা হচ্ছে এই যে এই একটা বললাম যে ম্যারিড ওমেন প্রপার্টি অ্যাক্ট 1882 এটার পরে একজন ওয়াইফ সু করতে পারতো কার বিরুদ্ধে তার হাজবেন্ডের বিরুদ্ধে ফর দ্য প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি অফ হার সেপারেট প্রপার্টি ইন ইন্ডিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি এ হাজবেন্ড এন্ড ওয়াইফ জেনারেলি ডু হ্যাভ দ্য রাইট টু সু ইচ আদার ইন টর্ট ইন্ডিয়ায় আবার হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে টর্ট করতে পারে ওয়াইফ হাজবেন্ডের বিরুদ্ধে সু করতে পারে তারপর হচ্ছে কর্পোরেশন কর্পোরেশন বলতে আমরা কি বোঝাই কর্পোরেশন বলতে এক কথায় আমরা কোম্পানি বলবো যে কোনো কোম্পানি হচ্ছে একটা কর্পোরেশন এই কর্পোরেশন ক্যান নট মেনটেন অ্যান অ্যাকশন ফর পার্সোনাল রং কর্পোরেশন পার্সোনাল রঙের আচ্ছা কর্পোরেশন কি মানে বললাম কি এক কথায় যে একটা কোম্পানি একটা কোম্পানির সাথে কি কোনো পার্সোনাল রং হতে পারে পার্সোনাল রং কিভাবে হতে পারে একটা কোম্পানি তো একটা জড় পদার্থ একটা মানুষের সাথে পার্সোনাল রং হতে পারে বাট একটা কোম্পানির সাথে পার্সোনাল রং হতে পারে না একটা কোম্পানির সাথে কি 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 হতে পারে একটা কোম্পানির প্রপার্টি রিলেটেড সিভিল রং হতে পারে তো প্রপার্টি রিলেটেড সিভিল রং হইলে সে পারবে বাট একটা কোম্পানির আচ্ছা একটা উদাহরণ দিই একটা উদাহরণ এখানে অ্যাড করিনি মুখী বলি ধরেন যে যমুনা টেলিভিশন হচ্ছে একটা কর্পোরেশন বা একটা কোম্পানি তো এই টেলিভিশনে এই কোম্পানির একজন সাংবাদিকের সাথে একজন লোক কিছু খারাপ কিছু করছে সিভিল রং করছে যে কোনো সিভিল রং হতে পারে তো ওই লোকটা ওই কোম্পানির একটা ইন্ডিভিজুয়াল বা ওই কোম্পানির একটা কর্মকর্তার সাথে সাথে সিভিল রংটা হয়েছে তো এখন কোম্পানি গিয়া কি মামলা করবে না লোকটা লোকটা ওই কোম্পানিতে জব করে তো ওই যে বললাম যে সাংবাদিকের সাথে কেউ একজন সিভিল রং করছে তো সাংবাদিক ইন্ডিভিজুয়াল গিয়া কোর্টে গিয়া মামলা দায়ের করবো যে আমার সাথে এই সিভিল রং হয়েছে অমুক ব্যক্তি আমার সাথে করছে হ্যাঁ সাংবাদিক টর্টে প্রতিকার পাবে বাট সাংবাদিক কোম্পানিতে জব করে বলে কোম্পানি আরেকটা ইন্ডিভিজুয়ালের উপরে মামলা দায়ের করবে এটা সম্ভব না মানে কোম্পানির সাথে তো পার্সোনাল রং হয় নাই কোম্পানির একটা এমপ্লয়ির সাথে পার্সোনাল রং হইতে পারে কোম্পানির একটা নির্দিষ্ট কর্মকর্তার সাথে পার্সোনাল রং হইতে পারে তখন ওই নির্দিষ্ট কর্মকর্তা টর্টের মামলা দায় করতে পারবে বাট কোম্পানি পারবে না কারণ কোম্পানি তো একটা জড় পদার্থ কোম্পানির সাথে পার্সোনাল রং কিভাবে হইতে পারে কোম্পানির সাথে যেটা হইতে পারে সেটা হচ্ছে এই যে ইয়া ইনফ্লিক্ট অন কর্পোরেশন বাট এ কর্পোরেশন ক্যান সু কর্পোরেশন মামলা করতে পারবে কখন লায়াবল এফেক্টিং ইটস প্রপার্টি অর বিজনেস প্রপার্টি যে বললাম কোম্পানি হচ্ছে জড় পদার্থ তো কোম্পানির কোনো জায়গা যদি কেউ অন্যায়ভাবে ই করে দখল করে বা কোম্পানির প্রপার্টির সাথে যদি কেউ সিভিল রং করে তখন কোম্পানি টর্টের মামলা দায়ের করতে পারবে বাট কোম্পানি পার্সোনাল রঙের ক্ষেত্রে কোনো প্রতিকার পাবে না বা টর্টের মামলা করতে পারবে না তারপরে সে এ চাইল্ড ইন দা ওম্ব এটা তো ইন্টারেস্টিং এটার জন্যই হচ্ছে মূলত আমার আজকে ক্লাসটা বাকিগুলা তো ইজি এটা পড়লেই বোঝা যাবে বাট এ চাইল্ড ইন দা ওম্ব এই জিনিসটা আসলে কি চাইল্ড ইন দা ওম্ব মানে হচ্ছে একটা শিশু মায়ের মাতৃগর্ভে আসছে মায়ের পেটে আছে এ চাইল্ড ইন দা ওম্ব হ্যাঁ এটা এ চাইল্ড ইন দা ওম্ব হচ্ছে বললাম কি যে একটা শিশু মায়ের পেটে আছে এমন অবস্থা বোঝাচ্ছে তো ইন ইনফ্যান্ট ক্যান সু ইনফ্যান্ট মানে হচ্ছে বোঝাচ্ছি ছোট শিশু মানে যার জন্ম হয়ে গেছে ধরেন যে 10 মাস 10 দিন 2 দিন বা 2 বছর 3 বছর তো এরকম বাচ্চাগুলারে আমরা বলি হচ্ছে অ্যান ইনফ্যান্ট ক্যান সু ফর এনি টর্ট কমিটেড এগেইনস্ট হিম যদি কোনো ছোট শিশুর সাথে কোনো সিভিল রং হয় তখন সে মামলা করবে কিভাবে করবে প্রসিডিউরাল রুল মতে হি মাস্ট সু বাই হিজ নেক্সট ফ্রেন্ড অর গার্জিয়ান ওই ছোট শিশুর গার্জিয়ান ছোট শিশুর হয়ে মামলা দায়ের করতে পারবে যদি ওই ছোট্ট শিশুটার সাথে কোনো সিভিল রং হয় কিন্তু যখন ওই শিশুটা তার মায়ের গর্ভে থাকবে তখন সে কোনো মামলা দায়ের করতে পারবে না কারণ তার তো এক্সিস্টেন্সই নেই দুনিয়া সে তো মাতৃগর্ভে আছে মাতৃগর্ভে থাকা অবস্থায় তার সাথে যদি কোনো সিভিল রং হয় তাহলে সে সেটা টর্ট করতে পারবে না মাতৃগর্ভ থাকা অবস্থায় তার গার্জিয়ান আছে তার বাপ মা তার গার্জিয়ান কিন্তু সেই গার্জিয়ানরা তার কোনো মামলা দায়ের করতে পারবে না কিন্তু যখন শিশুটা মাতৃগর্ভ থেকে বের হয়ে যাবে
একদিন, 2 দিন, 3 দিন, 2 মাস, 3 মাস বয়স থাকবে, 2 বছর, 3 বছর বয়স থাকবে। ওই অবস্থায় ওই ছোট্ট শিশুগুলাকে আমরা ইনফ্যান্ট বলি। তো ওই ইনফ্যান্ট মামলা করতে পারবে কার সাহায্য নিয়ে? গার্ডিয়ানের সাহায্য নিয়ে। কিন্তু মাতিকবে থাকা অবস্থায় তার সাথে যদি কোনো সিভিল রং হয় তখন সে মামলা করতে পারবে না। এখন একটুখানি ঘিজিবিজি লাগতেছে, সেজন্য একটা দারুণ একটা কেস আছে এখানে, ওয়ালকার ভার্সেস গ্রেট নর্থার্ন রেলওয়ে। ওয়ালকার ভার্সেস গ্রেট নর্থার্ন রেলওয়ে। তো এই যে এই কেসটার নাম যদি আমরা গুগল করি তাহলে আমরা এই যে এই কেসটা সম্পর্কে বিস্তারিত পেয়ে যাব। তো এত বিস্তারিত তো আর পড়ার সময় নেই, যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি। তো আমি এই কেসটা সম্পর্কে আমি ফ্যাক্টটা বলি। তো এই কেসের যে ফ্যাক্টটা হচ্ছে, তো একজন গর্ভবতী মহিলা ওই রেল স্টেশন দিয়ে হাঁটতেছিল। এমন সময় ওই রেল স্টেশনের রেল কর্মকর্তাদের নেগলিজেন্সের কারণে বা তাদের কোনো একটা ইসের কারণে এই ওই গর্ভবতী মহিলার একটা অ্যাক্সিডেন্ট হয়। তো গর্ভবতী মহিলার পেটে থাকা যে বাচ্চাটা, পেটে থাকা অবস্থা বাচ্চাটার ক্ষতি হয়। তো পরবর্তীতে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে, সেই বাচ্চাটা ইয়া প্রতিবন্ধী টাইপ, মানে ডিসেবল ডিসেবল অবস্থায় বাচ্চাটা বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, তখন সেই বাচ্চাটার পক্ষ হইয়া তার গার্জিয়ানরা মামলা করে। তো সেই মামলায় টর্টের মামলা করে। তো কথা হচ্ছে সেই মামলায় প্রতিকার পাইছে কি পায় নাই। আসলে কষ্টের হইলেও সেই বাচ্চাটা কোনো প্রতিকার পায় নাই। The decision appears to be based on ground that there was no duty of care to an unborn person. তখন সেই ডিসিশনটা দেওয়া হয়েছিল যে তখন তো বাচ্চাটা বর্ন হয়নি, মানে আনবর্ন ভার্সেস যার কোনো এক্সিস্টেন্সই নাই দুনিয়াতে। নো ডিউটি অফ কেয়ার, এই যে এখানে লেখা আছে নো ডিউটি অফ কেয়ার। রেল স্টেশনের পক্ষে যারা ছিল, রেল স্টেশনের পক্ষের লয়ার বলতেছিল যে ওই বাচ্চাটার এক্সিস্টেন্সই ছিল না যখন ওই সিভিল রংটা হয়, তখন ওই বাচ্চাটার এক্সিস্টেন্সই ছিল না। তো ওই বাচ্চাটার পরবর্তীতে আর কম্পেনসেশন পায়নি। আরেকটা কেস দেখছিলাম কানাডার, ওই কেসে আবার কম্পেনসেশন পাইছে। যাই হোক, তো শিশু তখন মাতৃগর্ভে ছিল এবং মাতৃগর্ভে থাকা অবস্থায় ওই যে নর্থার্ন রেলওয়ে নেগলিজেন্সির কারণে তার মার অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের কারণে শিশুটা ডিসেবল অবস্থায় জন্মগ্রহণ করে এবং সেই ডিসেবিলিটির কারণ শিশু দেখায় হচ্ছে মানে তার গার্জিয়ানরা দেখায় হচ্ছে যে মাতৃগর্ভে থাকা অবস্থায় ওই রেল স্টেশনে একটা সিভিল রং হয়েছিল। ওই রেল স্টেশনের কর্মকর্তাদের ভুলের কারণে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণেই শিশুটা ডিসেবল অবস্থায় জন্মগ্রহণ করছে। বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু এই কেসটাই শিশুর কোনো প্রতিকার পায়নি, কারণ সে সময় শিশু তার মাতৃ গর্ভে ছিল। তো মাতৃ গর্ভে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যখন সে দুনিয়াতে আসে, যখন ডেলিভারি হয়, ডেলিভারির পরে এটা ডিসেবল হয়েছে, মানে সেখানে কোনো প্রতিকার পায়নি। এই জিনিসটাই কেসটা আরো ভালোভাবে বুঝতে চাইলে এটা ইউটিউবে গিয়ে সার্চ দিলেই হবে, ওয়ালকার ভার্সেস গ্রেট নর্থার্ন রেলওয়ে। আমি তো বোঝানোর চেষ্টা করলাম, মনে হয় না ভালো বোঝাতে পারছি, এটাই স্বাভাবিক, যতটা চেষ্টা করছি পারছি। তারপর আছে এই ফরেন স্টেট। এ ফরেন স্টেট আসলে কি? এ ফরেন স্টেট হচ্ছে আরেকটা বিদেশি রাষ্ট্র। In England, a foreign state cannot sue in any court unless such state has been recognized Her Majesty. ইংল্যান্ডে কোনো বিদেশি রাষ্ট্র এসে ইংল্যান্ডের কোর্টে মামলা করতে পারবে না। কিসের মামলা? টর্টের মামলা। যতক্ষণ না পর্যন্ত রিকগনাইজড হার মেজেস্টি, যতক্ষণ না পর্যন্ত সেই রাষ্ট্র তার মেজেস্টি, সেই রাষ্ট্র তার যেই ওইটা সমস্ত কিছু ওই ইংল্যান্ডের কোর্টের হাতে না তুলে দিতেছে, এরকমটা আসলে হয় না। তো যে রিকগনাইজড হার মেজেস্টি, কোন রাষ্ট্র কি তার মেজেস্টি অন্য একটা রাষ্ট্রের কোর্টে তুলে দিবে? না, এটা সম্ভবই না। A foreign state can sue in India courts if it has obtained the consent of central government. আরেকটা বিদেশি রাষ্ট্র আইসা ইন তোমার দেশের কোর্টে মামলা দায়ের করবে, তাও টর্টের। এটা কখন সম্ভব ইন্ডিয়ায়? যখন সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিবে। তো এটাই ছিল আজকের ক্লাস। আসলে আজকে মনটা খুবই খারাপ, তারপরও ক্লাস নিলাম, ভালো করে বুঝাতে পারি নাই। Thank you. All thoughts good. If understand my whole class, then please subscribe my channel, like, comment. Stay with me, learning interesting thing. Bye bye.